এখন দুপুরে। পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তাসওয়ার নাফি। ওনারা বলতে চাচ্ছেন এটা সংবিধানের বেসিক স্ট্রাকচার কি? সংবিধানের বেসিক স্ট্রাকচার হলো গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার হলো রুল অফ ল, বেসিক স্ট্রাকচার হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী। সংসদের সংশোধনের সাংবিধানিক ক্ষমতাকে খর্ব করা হয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। এই সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলছেন অ্যাটর্নি জেনারেল। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত। এক ধরনের প্রকল্প হলো যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প এখনও একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে, কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। নাফি, দেখছিলাম যে সারা দেশের সব উপজেলা পরিষদের যে চেয়ারম্যান এবং যারা পৌর মেয়র রয়েছেন তাদের সবাইকে অপসারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ, এবং যারা ইউএনও রয়েছেন অর্থাৎ জেলা প্রশাসক তাদেরকে ইউএনওদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে দেশে যে মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেটা কাদের স্বার্থে নেওয়া হয়েছিল সেটা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। এ নিয়েও এখন দুপুরে জানাবো বিস্তারিত। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলছেন অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। 2011 সালের 30 জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাশ করে। এই সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনকের স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 45 থেকে 50 করা হয়। ভবিষ্যতে যাতে কেউ অসাংবিধানিক উপায়ে ক্ষমতা গ্রহণ করতে না পারে সেই পথও রুদ্ধ করা হয় এই সংশোধনীতে। এসব বিষয়কে চ্যালেঞ্জ করে 3 বিশিষ্ট নাগরিক ডক্টর বদিউল আলম মজুমদার, হাফিজউদ্দিন আহমদ ও ডক্টর তোফায়েল আহমেদ হাইকোর্টে রিট দায়ের করেন। সোমবার বিচারপতি নাইমা হায়দার চৌধুরী ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ রিটের উপর শুনানি করে রুল জারি করেন। আদেশে বলা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন বাতিল করা হবে না। পরে রিটকারী আইনজীবী বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে এই রিট। এই পঞ্চদশ সংশোধনীর কারণে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, কারণ তারা হয়তো দশম একাদশ নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ হলে ভোট দিতে পারতেন, কিন্তু যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেওয়া হয় এবং কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। রিটকারী বদিউল আলম মজুমদার বলেন, বিগত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে এবং স্বেচ্ছাচারিতার মানসিকতায় পঞ্চদশ সংশোধনী পাশ করে। সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে, আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংবিধানের মূল কাঠামোতে আঘাত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী তো অনেকগুলো বিষয় নিয়ে হয়েছে, তার মধ্যে একটা হয়েছে 7 ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে, তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। পঞ্চদশ সংশোধনীর কারণে নির্বাচিত সরকারের অধীনে 2014, 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচন করার আইনি ক্ষমতা পেয়েছিল আওয়ামী লীগ সরকার।
জাহিদ হাসান, এখন, ঢাকা। সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ওরা ইন্টারেস্টেড, মানে এটা আমি বলতে যে ওরা কিন্তু আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্প ইন্টারেস্ট, ওরা বলছে ওটাতে কি করবে, আমি বলছি ওটা আমরা জানাবো, আমাদের থেকে ডিসিশন নেবে। হ্যাঁ হ্যাঁ, ওরা তো বলছে আমাদের থেকে কিছু যে বড় বড় প্রজেক্ট একনেকের মিটিং লাগবে, ছাড় করা টাকা, আর যেগুলো রুটিন আছে সেগুলো তো ওরা করবে। একনেকের মিটিং এ কতগুলো আছে বড় বড় প্রজেক্ট, সেকেন্ড থার্ড ইনস্টল, ওগুলো ওরা বলছে। আর এই যে ওরা যে একনেকের মিটিং প্ল্যানিং মিনিস্টার এগুলো ডিসিশন দেবে, ইনক্লুডিং। অতএব আমাদের আমি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিটিং করেছি, এডিবির সাথে, ওরা কিন্তু একই। আর ওদের মধ্যে একটা গ্রাউন্ড ওয়ার্ক করে, আপনি জানেন আমাদের মধ্যে চলে যায় না মিটিংয়ে, ডেস্ক ওয়ার্ক, আমি কোথায় ছিলাম কি করেছি সব এগুলো নকল। আমি বরং জানি না অ্যাম্বাসেডার কোথায় ছিল, ওরা এগুলো। সো অল ডোনার্স, বায়োলেটারাল বলেন, মাল্টিল্যাটারাল বলেন, এটা তো বায়োলেটারাল, মাল্টিল্যাটারাল, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, সো দে আর অল হ্যাপি। আমি অন্যদের সাথে মিট হবে ইউএনডিপি এজেন্সিগুলো। থ্যাংক ইউ স্যার। সচিবালয়ে কথা বলছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনেক বড় বড় দুর্নীতি ও ঠিকাদারের যোগ সাজশে অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প নেওয়া হয়েছে, বড় বড় প্রকল্পগুলোতে কেন বারবার ব্যয় বাড়ানো হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। বেলায়েত হোসেন জানাবেন বিস্তারিত। ৩০২ কোটি টাকা ব্যয় ধরে শুরু হয়েছিল কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প। 4 বারে 6 গুণ ব্যয় বেড়ে এখন সেই প্রকল্পের খরচ দাঁড়িয়েছে 1885 কোটি টাকা। এমন অনেক প্রকল্পই আছে যেগুলোর ব্যয় বাড়ছে, সময় বাড়ছে কোনো যৌক্তিক কারণ ছাড়াই। এমনকি 1 টাকার জিনিস 100 টাকায় ক্রয় করারও অভিযোগ আছে প্রকল্প বাস্তবায়নে। আছে শত শত কোটি টাকার দুর্নীতি, লুটপাটের অভিযোগ। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই এসব বিষয়ে প্রশ্ন তুলেছেন নতুন পরিকল্পনা উপদেষ্টা। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর এনএসি সভাকক্ষে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন কোনটি কোন পর্যায়ে আছে সে বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন তিনি। মত বিনিময় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাদের স্বার্থে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে এবং কেন বারবার ব্যয় বাড়ানো হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো, নকশা কেন সংশোধন করতে হলো, কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4 বার 5 বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে, সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি, আমি মনে করি যে এটার একটা প্রতিবেদন তৈরি করা উচিত হবে যে কেন এই ভুলগুলো হলো। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বেশিরভাগ প্রকল্পই বড় ধরনের বিশৃঙ্খল অবস্থায় আছে। ঠিকাদারের যোগ সাজশে অনেক অনিয়ম, দুর্নীতি হয়েছে। বড় বড় প্রকল্প যাচাই বাছাই না করে অর্থায়নের দায়, বিদেশি ঋণের দায়, এগুলোর কথা চিন্তা না করেই যে গ্রহণ করেছি তা না, এগুলো ঠিকাদারদের বা অন্যান্য স্বার্থদর্শীর জন্য এমনভাবে নেওয়া হয়েছে যেটা আসলে সুপরিকল্পিত না এবং অগ্রাধিকার ভিত্তিতে করা হয়নি। সেগুলোর মধ্যে যেগুলো প্রায় হয়ে গেছে সেগুলো তো আর কিছু করার নেই, কিন্তু যেগুলো প্রাথমিক পর্যায়ে আছে সেগুলো আমরা পুনর্বিবেচনা করব। রাজনৈতিক উদ্দেশ্যে নিজের লাভের জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, যেসব অপ্রয়োজনীয় প্রকল্প প্রাথমিক পর্যায়ে আছে সেগুলো বাদ দেওয়া হবে। এক ধরনের প্রকল্প হলো যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনও যে প্রকল্পগুলো আছে বা একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে, কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। তিনি বলেন, জিডিপি বাড়ানোর চেয়ে কর্মসংস্থান বাড়ানো বেশি গুরুত্বপূর্ণ, তাই কর্মসংস্থান বাড়ানোকে গুরুত্ব দিয়ে প্রকল্প হাতে নেবে অন্তর্বর্তীকালীন সরকার। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। সারা দেশের সব উপজেলা পরিষদ ও চেয়ারম্যান
ও পৌর মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নিয়োগ করা হয়েছে প্রশাসক। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, কেন এই সিদ্ধান্ত, আর একসঙ্গে এতজন পৌরসভা মেয়র ও চেয়ারম্যান অপসারণের পর পরবর্তী পদক্ষেপ কি হবে জানাবেন? হ্যাঁ নাফি, আসলে একটা বাংলাদেশের জন্য একটা বড় ঘটনা যে আমরা দেখলাম যে পরপর 5টি প্রজ্ঞাপন জারি হলো। এর মধ্যে 3টে প্রজ্ঞাপন জারি হয়েছে উপজেলা পরিষদ, পৌরসভা এবং জেলা পরিষদ। এখানে যারা চেয়ারম্যান ছিলেন তাদেরকে অপসারণ করে, এবং তারপরে 2টি প্রজ্ঞাপন আমরা জারি হতে দেখলাম। সেটা হলো যে নতুন কারা প্রশাসক হবেন সে বিষয়ে। যেমন আমরা দেখেছি যে 495টি উপজেলা পরিষদের যারা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং সেইখানে নতুন করে যারা ইউএনও রয়েছেন দায়িত্বে উপজেলায়, সেই ইউএনওরা এখন ওই প্রশাসকের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আমরা দেখেছি যে 60টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও অব্যাহতি দেওয়া হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে, এবং এর আগেই একটি খালি ছিল। সব মিলিয়ে দেখলাম যে নতুন করে এই 61টি জেলাতে 61 জন ডিসি তারা এখন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তবে তাদের বেতন ভাতা বা অন্যান্য সুবিধা জেলা প্রশাসক হিসেবে বা ইউএনও হিসেবে যেটি ছিল সেটি তারা পাবেন। আমরা দেখেছি যে 323টি পৌরসভারও এভাবে যে জনপ্রতিনিধি দায়িত্বে ছিলেন তাদেরকেও অপসারণ করা হয়েছে। তবে এই শূন্য পদে কারা দায়িত্ব পালন করবেন এ বিষয়ে হয়তো কিছুক্ষণের মধ্যে আবার এই এলজিআরডি মিনিস্ট্রি, যেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেখান থেকে জানানো হবে। আমাদেরকে যেটি জানানো হয়েছে যে প্রত্যেকটা জেলায় তো এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালকরা রয়েছেন, তারা হয়তো এই পৌরসভাগুলোর দায়িত্ব নেবেন। এটা কেন করা হলো এটির ব্যাখ্যা দেওয়ার আগে নাফি জানাতে চাই যে গেল শুক্রবার 4টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই 2টি অধ্যাদেশ হলো স্থানীয় সরকার অধ্যাদেশ 2024 পৌরসভা, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024 সিটি কর্পোরেশন, এবং উপজেলা পরিষদ অধ্যাদেশ এবং জেলা পরিষদ অধ্যাদেশ 2024। তো এই অধ্যাদেশগুলোর অনুসরণ করে কিন্তু এই তাদেরকে অব্যাহতি দেওয়া হলো, এবং এর ব্যাখ্যায় যে বিষয়টি বলা হয়েছে যে যেহেতু এই সমস্ত জেলা উপজেলা পৌরসভায় এতদিন পর্যন্ত এই যে সরকারটির পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিরাই এক ধরনের দখল করে রেখেছিল। তো এই আওয়ামী লীগ সরকার, এই সরকারের প্রধান, তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর তারাও কিন্তু পালিয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। তো যেই কারণে আসলে স্থানীয় সরকারের যে কার্যক্রম সেটি বাধাগ্রস্ত হচ্ছে। এই স্থানীয় সরকারের কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, এটি যাতে চালিয়ে নেওয়া যায়, এর জন্য এই অধ্যাদেশটা জারি করা হয়েছে, কিংবা এই আগের যারা জনপ্রতিনিধি তাদেরকে অপসারণ করে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খোঁজখবর নিয়েছিলাম। এই যিনি উপদেষ্টা রয়েছেন তার কাছেও হয়তো আমরা জানতে চাইব, তো উনিও হয়তো নতুন করে আর কোনো ব্যাখ্যা দেবেন। তবে এই যেটি আপনাকে জানাতে পারি যে পৌরসভাগুলোর অব্যাহতি দেওয়া হলেও এখন পর্যন্ত যেমন নতুন করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি, তেমনইভাবে সিটি কর্পোরেশনেও কিন্তু একটা অধ্যাদেশ জারি আছে। অর্থাৎ সেই অধ্যাদেশ অনুসরণ করে সিটি কর্পোরেশনের মেয়রদেরও কিন্তু অপসারণ করার সুযোগ আছে, কিন্তু এখন পর্যন্ত সিটি কর্পোরেশনগুলোতে কিন্তু হাত দেওয়া হয়নি। হয়তো স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নতুন করে আরও খবর পাওয়া যাবে। তো নাফি, এই ছিল এই সচিবালয় থেকে এই জনপ্রতিনিধিদের অপসারণ বা অব্যাহতির এই আমার কাছে থাকা সবশেষ। সারা দেশের সব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। দেখছেন এখন দুপুর। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সারা দেশে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা বেতন বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর শাহবাগে। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন মেহেরিন অ্যানি। অ্যানি, মানববন্ধন থেকে তাদের দাবি সম্পর্কে বিস্তারিত জানাবেন। এখানে মূলত যারা আজকে
অবস্থান কর্মসূচি পালন করছে। তারা এই সারা দেশে যেসব কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেই কমিউনিটি ক্লিনিকগুলো থেকে যেসব যারা আসলে হেলথ কেয়ার প্রোভাইডার আছেন তারাই কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আপনি যদি একটু দেখেন আমার এখানে কিন্তু দেখতে পাবেন যে 14,000 যে সারা দেশে হেলথ কেয়ার প্রোভাইডার আছে কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারগুলোতে, তারাই কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের আসলে বেশ কয়েকটি দাবি রয়েছে। সেই দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবি সেটি হচ্ছে তারা গেল 13 বছর ধরে তাদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন নেই, তাদের বেতন বৃদ্ধি বন্ধ রয়েছে এবং 11 সাল থেকে তারা তাদের বেতনের সাথে কোনো ধরনের ইনক্রিমেন্ট কিন্তু তারা পাচ্ছে না। তো সেই জায়গা থেকে তারা আজকে প্রথম যে দাবিটি জানিয়েছেন তারা সেটি হচ্ছে যে তাদের যে বেতন কাঠামো আছে সেটি রাজস্ব খাতের অন্তর্ভুক্তিকরণের জন্য কিন্তু মূলত আজকে তারা এখানে দাঁড়িয়েছেন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনাকে আরো একটু বিষয় বলে রাখি যে তারা কিন্তু এই কর্মসূচি নিয়ে কিন্তু 2018 সালে একবার হাইকোর্টে আসলে রিট করেছিল, কিন্তু তখন তৎকালীন সরকার কিন্তু তাদের এই রিট খারিজ করে দিয়েছিল এবং এই দাবি কিন্তু তাদের বাতিল হয়ে গেছিল। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের এবারের যে দাবি যে তাদের এই যে দীর্ঘকালীন যে যারা আসলে এত বড় গ্রামীণ জনপদের যে হেলথ কেয়ার যে প্রোভাইডার আছেন তাদের যে দাবি যে তাদের বেতন কাঠামো রাজস্ব খাতের যে অন্তর্ভুক্তিকরণ সেটির দাবিতে কিন্তু আজকে তারা এখানে এসেছেন। এবং এখানে এমনও কিছু কর্মী আছেন যারা আসলে এর আগেও আন্দোলন করে তাদের চাকরি খুঁয়েছেন এবং এমন অনেক কর্মীরা আছেন যারা আসলে তাদের আসলে দুইটি ট্রাস্টি এবং প্রকল্প থেকে কিন্তু তাদের দুই ধরনের জায়গা থেকে কিন্তু তাদের নানা ধরনের আশ্বাস দেওয়া হয়েছে যে তারা এখানে তাদের এই বেতন কাঠামো পরিবর্তন করা হবে, তাদের বেতন বৃদ্ধি করা হবে এবং তাদের যে রাজস্ব খাতের যে অন্তর্ভুক্তির যে আশ্বাসটি তারা বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পেয়ে এসেছেন, তারা কিন্তু সেটির আশ্বাস কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটি আসলে মেনে নেন। এবং আপনাকে একটু বলে রাখি যে এখানে কিন্তু তারা এই দুর্নীতিবাজ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদেরও কিন্তু অপসারণের দাবি তুলেছে এবং পাশাপাশি তাদের যে বেতন কাঠামো আছে রাজস্ব খাতের যে অন্তর্ভুক্তির যে দাবি সেটি কিন্তু তারা চাচ্ছে। তো মুক্তি এখানে এর দাবিতেই কিন্তু মূলত অবস্থান কর্মসূচি চলছে। মুক্তি এই ছিল আমার কাছে শাহবাগ থেকে হেলথ কমিউনিটি ক্লিনিকের যে অবস্থান যারা করছেন তাদের অবস্থান কর্মসূচি। রাজধানীর শাহবাগ থেকে যুক্ত ছিলেন মেহরিন আনি। ঠিক এরকমই কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে নিজেদের দাবি দাওয়া নিয়ে কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এর প্রভাব পড়েছে যানবাহন চলাচলে, সে বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী আসিফ ইকবাল। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। আসিফ, রাজধানীতে তো সকাল থেকে অনেকটা যানজট দেখা গেছে, তো কি দেখছেন এখনকার চিত্রটা আসলে কি দেখছেন সেটা একটু জানতে চাই। মুক্তি যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকেই কিন্তু রাজধানীর যানজটের পরিস্থিতি আসলে পর্যবেক্ষণ করছিলাম আমরা। তো সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে রাজধানীর প্রত্যেকটি সড়কের মোড়ে আসলে কিন্তু যানজটের একটা জটলা আমরা দেখতেই পেয়েছি। আমরা এখন আছি রাজধানীর বিজয় সরণিতে। এখানে এখন দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়া চলছে, কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু এখানে একবারে সেই চন্দ্রিমা উদ্যানের আগ পর্যন্ত কিন্তু যানজটের একটা দীর্ঘ সারি ছিল এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই সিগন্যালের মাথায় কিন্তু গাড়িগুলো আবার জটলা পাচ্ছে। ঠিক এমন চিত্র আমরা কিন্তু রাজধানীর প্রত্যেকটি সড়কেই দেখেছি এবং সেখানে আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশ আসলে যানবাহন দৈনিক জমা টাকার পরিমাণ কমানো, পুলিশের হয়রানি বন্ধ সহ নানা দাবিতে চট্টগ্রামে দিনব্যাপী ধর্মঘট ডেকেছে সিএনজি অটোরিকশা চালকরা। এই বিষয়ে আরও যদি জানতে চাই, সেখানে আছেন চট্টগ্রাম নগরীর প্রবর্তক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েবের সাথে যুক্ত হচ্ছি। শোয়েব, জানাবেন যে নগরীতে সিএনজি চলাচল কি একেবারেই বন্ধ, নাকি এই ব্যাপারে কি বলছে প্রশাসন? আজকে মূলত বেশ কয়েকটি দাবিতে সিএনজি অটোরিকশার চালক যারা রয়েছেন তারা মূলত এই ধর্মঘটের ডাক দিয়েছে এবং সকাল থেকেই তারা সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছেন। এবং আমরা দেখেছি যাদের ব্যক্তিগত সিএনজি, অর্থাৎ যিনি সিএনজির অটোরিকশার মালিক এবং তিনি নিজেই চালক, তারা কিছু স্বল্প পরিসরে তাদের যে যানবাহনগুলো রয়েছেন সিএনজি অটোরিকশা সেগুলো নিয়ে তারা
বের হয়েছেন সড়কে তারা সেগুলো চলাচল করছেন, কিন্তু সব রুটে তারা চলাচল করছেন না। কারণ যেখানে আন্দোলন চলছে, বিশেষ করে লালদিঘি এলাকা বা নিউ মার্কেট এলাকা, সেই সকল এলাকায় সিএনজি অটোরিকশা চালকরা যদি কোনো সিএনজি পান সেক্ষেত্রে তাদেরকে বাধা দিচ্ছেন। এবং তাদের যে মূল দাবিগুলো সেগুলো হলো তাদের যেই দৈনিক জমা রয়েছে, মালিককে যে টাকাটা তাদের জমা দিতে হয় দৈনিক, সেটি 950 থেকে শুরু করে 1300-1400 টাকা পর্যন্ত এক এক মালিক ভেদে এবং সকাল বিকাল শিফট হিসাব করে এই টাকাটা তাদেরকে দিতে হয়। তারা যেটি বলছেন যে সিএনজি চালিয়ে তারা যে টাকা ইনকাম করেন সেই হিসেবে এই জমাটা অনেক অতিরিক্ত, এই অতিরিক্ত টাকাটা তারা কমানোর দাবি করছেন। অন্যথায় চট্টগ্রাম শহরে সিএনজি চালানোর ক্ষেত্রে পুলিশের হয়রানির কথা চালকরা বলছেন। তারা বলছেন যে সড়কে সিএনজি চালাতে গিয়ে সেখানে তারা কোনো পার্কিং পান না এবং যেখানে সেখানে যাত্রী ওঠানামার করার কারণে অনেক সময় যারা পুলিশ রয়েছেন, পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা তাদেরকে জরিমানা করেন এবং সেই জরিমানার পরিমাণটা তারা বলছেন যে নো পার্কিং মামলা যেটি দেওয়া হয় সেটি 3000 টাকা পর্যন্ত তাদেরকে গুনতে হয় এবং সেটি বলছেন যে পুলিশের কাছে তারা দাবি করেছেন, প্রশাসনের কাছে দাবি করেছেন যে এই মামলাটির জরিমানা যাতে কোনোভাবে 1000 টাকার উপরে না হয়। এবং একই সাথে চট্টগ্রামে দু ধরনের সিএনজি চলাচল করে, একটি চট্ট মেট্রো সিএনজি যেটি মহানগর এলাকায় চলে এবং আরেকটি হচ্ছে চট্টগ্রাম সিএনজি যেটি জেলা এলাকায় চলাচল করে, অর্থাৎ মেট্রোর বাইরে জেলা উপজেলায় চলাচল করে। সেই জেলা উপজেলার সিএনজিগুলো লোহার ঝাপ লাগিয়ে তারা মহানগরে চলাচল করে এবং এতে করে যারা মেট্রো সিএনজি রয়েছে, চট্ট মেট্রো সিএনজি রয়েছে, তারা ভাড়া কম পান এবং যেই কারণে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হন বলছিলেন। এবং তারা যেটি বলছিলেন যে আসলে চট্ট মেট্রো সিএনজির জমা 950 থেকে 1300 টাকা হলেও চট্টগ্রাম সিএনজি যেগুলো রয়েছে সেইগুলোর জমা কিন্তু 400 থেকে 500 টাকা, যে কারণে তারা অনেক কম দামে যাত্রী পরিবহন করতে পারেন। এবং একই সাথে এই গ্রাম সিএনজিগুলো শহরে চলাচল অবৈধ বা নিষিদ্ধ, কিন্তু তারা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে বা পুলিশকে চাঁদা দিয়ে মূলত তারা শহরে এই চলাচলটা করে এবং সেই গ্রাম সিএনজিগুলো যাতে শহরে চলাচল করতে না পারে সেই। চট্টগ্রামে পুলিশের হয়রানি বন্ধ সহ নানা দাবিতে দিনব্যাপী ধর্মঘট ডেকেছে সিএনজি অটোরিকশা চালকরা। সে খবর জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান। সাগরে লঘুচাপের কারণে সারা দেশে বৃষ্টি চলবে আরও 2 দিন, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ভোগান্তি। ড্রেনটা যদি পরিষ্কার থাকতো মানুষের এই ভোগান্তিটা আর হইতো না। এখন যাওয়া যাইতেছে না, কষ্ট হইতেছে, বাইরে যাইতেছে না। 1 ঘন্টার বৃষ্টিতেই হাঁটু সমান পানি হয়, ভোগান্তির কোনো শেষ নেই। পানি উঠছে, বাসায় রান্না বান্না করতে অসুবিধা, ওয়াশরুম ব্যবহার করতে অসুবিধা হইতেছে। এখন এই টাইমটা হচ্ছে বাচ্চাদের স্কুলে নেওয়ার টাইম এবং অফিস আদালত যাওয়ার টাইম। কখন বৃষ্টি কমবে এবং আমরা কর্মস্থলে যোগ দেব। বৃষ্টি জলাবদ্ধতার খবর থাকছে এখন দুপুরের ছোট্ট একটা বিরতির পর। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। 2011 সংসদ ভবন এলাকায় বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুকের হত্যার ঘটনায় শেরেবাংলা থানায় তিনি মামলা করতে গিয়েছেন। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত সহকর্মী আরিফ হোসেন। আরিফ, একটু জানতে চাই যে মামলায় কী ধরনের অভিযোগ করা হয়েছে, একই সঙ্গে কাদেরকে আসামি করা হয়েছে? কিছুক্ষণ আগে জয়নুল আবেদিন ফারুক 13 বছর পরে তাকে সংসদ ভবনের সামনে বিরোধী মত দমনের সময় পুলিশের যে হামলা হয়েছিল সেজন্য বিপ্লব ডিবির যিনি প্রধান ছিলেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব সরকার তার বিরুদ্ধে মামলা করেছেন। এই 2 জন আসামি এখন পর্যন্ত জানা গেছে তিনি কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন এবং জানাবেন তৎকালীন সময় কি হয়েছিল এবং এই 13 বছর তিনি কেন মামলা করতে পারেননি। আপনারা নিশ্চয়ই দেখছেন তিনি কথা বলার জন্য রেডি হচ্ছেন এবং আমরা তার মুখ থেকেই জানবো যে আসলে কি ঘটনা ঘটেছিল সেদিনকে, তার উপরে কেন হামলা চালানো হয়েছিল, পরবর্তীতে এত বছর তিনি অপেক্ষা কেন করেছেন। তিনি অনেক আগে অবশ্য ঘোষণা দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি মামলা করবেন না। অবশ্য তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি তিনি 13 বছর পরে এসে মামলা করেছেন এবং এই মামলায় এখন পর্যন্ত 2 জন আসামির নাম জানা গিয়েছে, আর কারো নাম জানা যায়নি। তবে আমরা জানবো 2টার পর তিনি গিয়ে মামলার জন্য শেরেবাংলা নগর থানায় ঢুকেছেন এবং তিনি কথা বলবেন।
13 বছর পরে পুলিশের যে অন্যায় অত্যাচার এত বছর ধরে হচ্ছিল সে বিষয়ে তিনি হয়তো কথা বলবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই তার কাছে চলে যাব এবং মামলার তৎকালীন যে ঘটনা ঘটেছিল সেই বিষয়টি নিয়ে আমরা জানবো কেন 13 বছর পরে। এছাড়া ডিবির প্রধান হারুন এবং বিপ্লব সরকার সহ ছাড়া অন্য কারো বিরুদ্ধে মামলা করা হয়েছে কিনা সেটা জানা যাবে। তবে অজ্ঞাত কিছু আসামি রয়েছে সেটি পরবর্তীতে তদন্ত সহকারে জানা যাবে, এটা আমরা জানতে পারছি। আমরা একটু জানতে মামলা করেছেন 13 বছর পরে মামলা কেন ভাই? আজকে আপনি মামলা করতে আসছেন, কি বিষয়ে মামলা করেছেন আর মামলা এজাহারে কি উল্লেখ করেছেন? একটু ডাউন করেন না, চুপ। আচ্ছা ভাই, আজকে আপনি মামলা করতে আসছেন, কি বিষয়ে মামলা করেছেন আর আসামি কাদের করেছেন? আমি একটা অনুরোধ জানাবো আমার দলের নেতা কর্মী যারা আজকে এখানে এসেছেন সহানুভূতি দেখাতে। আপনারা সবাই নিপীড়িত, নির্যাতিত আমার মতোই। অনুগ্রহ করে 5টা মিনিট কেউ একবারে সাইলেন্ট থাকি, 5টা মিনিট। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 2011 সালে 6 জুলাই বাংলাদেশের গণতন্ত্র হরণকারী, বাংলাদেশের মানুষকে হত্যাকারী, বাংলাদেশের সংবিধান নষ্টকারী, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী, বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারিণী শেখ হাসিনা ওয়াজেদ 16টি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড়ন নির্যাতন চালিয়েছিল। তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমমনা দলগুলোর পক্ষ থেকে 2011 সালে 2 দিনের জন্য হরতাল ডেকেছিল। সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে, নাম বলবো, তাদেরকে নিয়ে আমি শেরেবাংলার জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন এই আজকের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন এবং তৎকালীন তেজগাঁর উপর সহকারী না কি ছিলেন বিপ্লব কুমার ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাহীগণকে নিয়ে আমাদেরকে বাধা দেয়, আপনারা সংসদ ভবন থেকে 1 মিনিটও বের হতে পারবেন না। কথা কাটাকাটি এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত। যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার নেই। 2011 সালে সংসদ ভবন এলাকায় বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে নিপীড়নের ঘটনায় শেরেবাংলা থানায় তিনি মামলা করতে গিয়েছেন এবং এরপরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আমরা যুক্ত ছিলাম সেখানে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সমর্থন জানানোর কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। আরও বলেন, কিছু সংখ্যক ব্যক্তি ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে। সারা দেশে ষড়যন্ত্রকারীরা গোলযোগ তৈরি করে বিএনপির নেতাকর্মীদের ওপর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে। কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমে দলের কেউ জড়িত নয় বলেও জানান তিনি। আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়।
দেশের সব হাসপাতাল থেকে তালিকা নিয়ে কোটা সংস্কার আন্দোলনে হতাহতের পুনর্বাসন করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে কথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিস্তারিত সিউল আহমেদের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 16 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত গুলি, সংঘর্ষ ও সহিংসতায় কমপক্ষে 600 জনের বেশি মৃত্যু হয়। এর মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত নিহত হয় কমপক্ষে 350-র বেশি। আর বিভিন্ন তথ্য অনুযায়ী আহতের সংখ্যা প্রায় কয়েক হাজার। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফায় আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিসহ বিভিন্ন ধরনের সহিংসতায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের বেশিরভাগই ভর্তি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারের পক্ষ থেকে চিকিৎসা ব্যয় বহন করাতে সন্তোষ প্রকাশ করেন রোগী ও স্বজনরা। সব ওই জায়গাতে দিচ্ছে, ঢাকা মেডিকেলতেই সব হচ্ছে, বাইরে থেকে কোনো খরচ লাগে না। খরচপাতি মাঝে মাঝে কেউ কেউ আসছে, কিছু দিচ্ছে, এইভাবে চলছে। 5 তারিখের পরে থেকে আমার এখন পর্যন্ত কোনো টাকা যায়নি। যখন বাড়িতে ছিলাম তখন আনছে সব কিছু ওষুধ বুঝতে আছে, সব দিতে আছে। সোমবার সকালে আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এ সময় তিনি আহতদের পরিবার ও হাসপাতালের কর্তৃপক্ষের থেকে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। জানান, বাংলাদেশের সকল হাসপাতালে রেজিস্টার্ড পেশেন্টদের তালিকা অনুযায়ী সবার পুনর্বাসন নিশ্চিত করবে তার মন্ত্রণালয়। আজকে থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। প্রত্যেকটা হাসপাতাল থেকে রেজিস্টার্ড পেশেন্ট যারা আছেন তাদের লিস্ট আমরা নেওয়া শুরু করছি। আমরা ডেটাবেস তৈরি করব। সেই ডেটাবেস ধরে নাম, স্থান, যোগাযোগ ঠিকানা, আমরা একটা ডেমোগ্রাফিক ম্যাপ করব। সেই ম্যাপের ভিতরে আমাদের প্রায়োরিটি সেট করব যাদের ইমিডিয়েটলি, এবং সেই প্রায়োরিটির ভিত্তিতে আমরা 1, 2, 3, 4 করে আমাদের অ্যাকশন প্ল্যান করব। সরকারি হাসপাতালগুলোর উপরে সবাইকে ভরসা রাখারও আহ্বান জানান তিনি। বলেন, চিকিৎসা ব্যবস্থায় কিছুটা ঘাটতি আছে, তবে সব হাসপাতালের সেবার মান একই রকম করার পরিকল্পনা তার মন্ত্রণালয়ের। আমাদের ব্যবস্থাপনার মধ্যে একটু আস্থা রাখতে হবে। আমি যেটুকু দেখেছি সেইটুকুতে আমি কিন্তু সত্যি খুশি হয়েছি। আমি এটাও জানি যে যতই চেষ্টা করি না কেন আমাদের কিছু ত্রুটি থাকবে। আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের বেসরকারি আর সরকারি হাসপাতালগুলোকে সবগুলোকে একটি মানে নিয়ে আসা। এদিকে চিকিৎসকরা জানান, বেশিরভাগ রোগীর পেটের খাদ্যনালী সহ পেটে গুরুতর আহত হয়েছেন। নির্দিষ্ট সময় শেষে দ্বিতীয়বারের মতো অনেক রোগীকে অপারেশন করতে হচ্ছে। কারোর আছে যে কোনো জায়গায় চামড়া, স্কিন অনেক লস হয়ে গেছে, হাতের থেকে পায়ের থেকে। ওই ধরনের রোগীগুলিকে আমরা একটা নির্দিষ্ট সময় পরে প্লাস্টিক সার্জারির সহায়তায় স্কিন গ্রাফটিংয়ের ব্যবস্থা করব। কিছু আছে নিউরোলজিক্যাল ইনজুরি, গুলি লেগেছে এখানে, হাত কিছুটা অবশ হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, মেরুদণ্ডের মধ্যে গুলি ঢুকে গেছে, পায়ের 2 পাই অবশ হয়ে গেছে। ওগুলি আমরা নিউরো সার্জারি এবং নিউরো মেডিসিনের সহায়তায় ওনাদেরকে সুস্থ করার ব্যবস্থা এবং ফিজিওথেরাপির সহযোগিতা লাগবে। এদিকে কোনো হাসপাতালে সিট সংকট থাকলে সবার জন্য সেই ব্যবস্থা নিশ্চিত করারও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। সিউল আহমেদ, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। লঘুচাপের কারণে ভারী বর্ষণের কবলে দেশের বিভিন্ন অঞ্চল, এতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী। বৈরী আবহাওয়ার আরও খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী নাসিম শুভ। শুরুতে যেতে চাই কক্সবাজারে। মন্তোষ, কক্সবাজারে আবহাওয়া এখন কেমন দেখছেন জানাবেন। নাফি, সকাল থেকে কিন্তু থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং
গত ২৪ ঘন্টায় গতকাল দুপুর ১২টা থেকে আজকে দুপুর ১২টা পর্যন্ত ১৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতিতে আমরা দেখছি যে উপকূলের কাছাকাছি এলাকায় থেকে মাছ ধরার ট্রলারগুলোকে মাছ ধরতে বলা হয়েছে এবং কিছু ট্রলার আমরা দেখছি যে এখনও সাগরের কাছাকাছি এলাকা অবস্থান করছে এবং কয়েকশো ট্রলার কিন্তু ইতিমধ্যে উপকূলে ফিরে এসেছে এবং বৈরী যে আবহাওয়া সেটির কারণে এখানে সাগর উত্তাল রয়েছে। তবে এই মুহূর্তে যেহেতু ভাটা পরিস্থিতি বিরাজ করছে বা ভাটা রয়েছে, সেই কারণে কিন্তু এখানে উপকূলের যে পরিবেশ সেটি কিছুটা শান্ত রয়েছে। গভীর সাগরে যারা রয়েছেন এখনো আমরা দেখতে পাচ্ছি যে ৪ থেকে ৫টি ট্রলার কিন্তু একেবারে উপকূলের কাছে এখনো মাছ শিকারে ব্যস্ত রয়েছেন। এরকম পরিস্থিতিতে আজকে সকাল থেকে কক্সবাজার টেকনাফ যে মেরিন ড্রাইভ সড়কটি রয়েছে সেখানে সড়কের পাশে অবস্থানরত ভারী বৃষ্টির কারণে পাহাড় ধস এবং প্রবল বাতাসের কারণে বৃষ্টি মতো বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। সেই খুঁটিগুলো অপসারণের জন্য কিন্তু বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে এবং দীর্ঘ সময় কিন্তু প্রায় দেড় ঘন্টা ধরে কিন্তু এখন পর্যন্ত সেখানে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সেই যান চলাচল যাতে ব্যাহত হয় সেটি চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ এবং সব মিলিয়ে এখন পর্যন্ত যে আবহাওয়া পরিস্থিতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী বৃষ্টির কারণে কিন্তু জেলেরা কিছুটা শঙ্কায় রয়েছেন। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এবার যেতে চাই নোয়াখালীতে, নাসিম শুভর কাছে। শুভ, নোয়াখালীর আবহাওয়া কেমন দেখছেন? এছাড়া জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা, নাগরিক ভোগান্তি নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? নাপি, গত ২৪ ঘন্টা কিন্তু নোয়াখালীতে যে বৃষ্টিপাত সেটি ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আমি আজ সকাল থেকে নোয়াখালী জেলা শহর সহ অন্যান্য বেশ কয়েকটি উপজেলায় গিয়েছি, দেখেছি সেখানে দুর্ভোগ। নোয়াখালীর জেলা শহর সহ ৯টি উপজেলার প্রায় সবগুলো উপজেলাতে যে সকল কাঁচা সড়কগুলো রয়েছে সেগুলো পানিতে নিমজ্জিত হয়েছে। গত ১ মাস ধরে কিন্তু নোয়াখালীতে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতে একদিকে যেমন সড়কগুলো পানিতে ডুবে গেছে, অন্যদিকে বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে সরকারি যে সকল অফিস আদালত রয়েছে সবগুলোতেই কিন্তু পানি ঢুকেছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন জেলা ও দায়রা জজ আদালতের যে নিচতলা রয়েছে সেখানেও পানি ঢুকেছে। এছাড়া জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে জেলার যে সকল গুরুত্বপূর্ণ দপ্তর সেগুলোতেও পানি ঢুকেছে। পানিতে কিন্তু নোয়াখালীর ৯টি উপজেলার অধিকাংশ যে সকল মাছের ঘের রয়েছে সেগুলো ইতিমধ্যেই ডুবে গেছে, ভেসে গেছে সবগুলো মাছ। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে তথ্য জানিয়েছে সে তথ্য অনুযায়ী কিন্তু নোয়াখালীতে প্রায় ১,৭৪,০০০ হেক্টর যে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বীজতলা প্রস্তুত করা হয়েছিল সেগুলো কিন্তু পানির নিচে ভেসে গেছে। আর নাগরিক ভোগান্তি যদি বলতে যায়, নোয়াখালীতে কিন্তু পানিবন্দী প্রায় কয়েক লাখ মানুষ আজ কয়েকদিন থেকে তারা বিপাকে রয়েছে এবং এর জন্য কিন্তু নোয়াখালীর পানি যে নিরসনের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি নেওয়ার জন্য কিন্তু আজ জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি সভা ডেকেছে জেলা প্রশাসক। তো নাপি, এ ছিল আসলে নোয়াখালীর জলাবদ্ধতার আমার কাছে সবশেষ। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে কক্সবাজার এবং নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। কলকাতার আর.জি. কর হাসপাতালে নারী চিকিৎসক হত্যা রহস্যের এখনও সুরাহা করতে পারেনি সিবিআই কর্মকর্তারা। চতুর্থ দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। জিজ্ঞাসাবাদ চলছে গ্রেপ্তার সঞ্জয় রায়েরও। কর্মবিরতির পথে না হেঁটে দিল্লি চিকিৎসকেরা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনের রাস্তায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এদিকে চলমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সদস্য বাছাই অভিযান স্থগিত রেখেছে বিজেপি। এছাড়াও নৃশংস হত্যাকাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ন্যায় বিচারের আশ্বাস ছেড়ে দিয়েছে নিহতের পরিবার। আরও জানাবেন তানভীর জনি। গেল ৯ আগস্ট কলকাতার আর.জি. কর হাসপাতালের চতুর্থ তলার সেমিনার হল থেকে উদ্ধার করা হয় ইন্টার্ন নারী চিকিৎসকের মরদেহ। প্রথম দিকে হাসপাতাল কর্তৃপক্ষ একে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও তীব্র আন্দোলনের মুখে ধর্ষণ ও হত্যা মামলা দায়েরের পর শুরু হয় তদন্ত কাজ। পুলিশের কাছ থেকে মামলা হস্তান্তর হয় ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের কাছে। তবে হত্যাকাণ্ডের 10 দিন পেরিয়ে গেলেও এখনও কোনো কুলকিনারা করতে পারেননি সিবিআই কর্মকর্তারা।
হাসপাতালের কোথায় ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সন্দেহের তীর কলকাতা পুলিশের দিকেও। মরদেহের ময়নাতদন্ত নিয়ে তাড়াহুড়া করার অভিযোগও পাওয়া গেছে। সিবিআইয়ের ধারণা হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। এছাড়াও অপরাধ সংগঠনের জায়গা সম্পর্কেও নিশ্চিত নন তারা। হাসপাতালের জরুরি বিভাগ সহ 3 তলা পর্যন্ত 3D স্ক্যানার দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে এদিকে চতুর্থবারের মতো আরজিকর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তদন্ত কর্মকর্তাদের বক্তব্য, ঘটনার দিন সন্দীপের ফোনের কল রেকর্ড, নাম ও নাম্বার মুছে ফেলা হয়েছে। তার মোবাইল ফোন ও কম্পিউটার ফরসেনিক পরীক্ষা করা হচ্ছে। ভিকটিম কোনো চক্রান্তের শিকার হয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখছে সিবিআই। তবে এবার কর্মবিরতির পথে না হেঁটে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনের রাস্তায় সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অল ইন্ডিয়া মেডিকেলের চিকিৎসকেরা। আপনারা কিন্তু চিকিৎসা দিতে তবে চাপ বাড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। ন্যায় বিচারের জন্য মমতার উপর আর ভরসা রাখতে পারছেন না বলে জানিয়েছে নিহতের পরিবার। তাদের অভিযোগ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে থাকার পরও তিনি যথাযথ উদ্যোগ নেননি। সাধারণ মানুষ তাদের হয়ে লড়াই করছে। उनका ऊपर मैंने तो पहले पूरा भरोसा रखा था, लेकिन जब देखा गलत काम हो रहा है, ठीक से आगे नहीं बढ़ रहा है, जनरल पब्लिक जो बोलता है विचार चाहिए उसको बंद करने का कोशिश कर रही है। হাসপাতালে ভাঙচুর ও আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 37 জনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে আরও 2 চিকিৎসককে নোটিশ দিয়েছে কলকাতা পুলিশ। তানভীর জানি, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv তে।